ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি নিয়ে। ঋণের প্রবৃদ্ধি সম্পর্কে আপনাদেরকে ছোট করে বলে রাখি যে বেসরকারি খাত যে পরিমাণ ঋণ নেয় তার বড় অংশই ব্যবসার বিনিয়োগ বা আমদানি রপ্তানি কাজে ব্যবহৃত হয়। এই ঋণের প্রবাহ যদি কমে যায় তাহলে ধরে নেওয়া হয় যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা হলো গতি কমে গেছে অথবা বিনিয়োগে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বা 2003 সাল থেকে এ পর্যন্ত যে তথ্য প্রকাশ করা হয়েছে সেই ক্ষেত্রে দেখা গেছে যে গত মার্চ মাসে সবচেয়ে কম ঋণের প্রবৃদ্ধি হয়েছে বেসরকারি খাতে। কেন এরকম কম প্রবৃদ্ধি হলো বা তার প্রভাব কি পড়ছে এই নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের স্টাফ করেসপন্ডেন্ট ASM সাদ। আমরা তার কাছ থেকে শুনবো যে কেন এই রকমভাবে ঋণের প্রবৃদ্ধি কমে গেছে। সাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে বাংলাদেশের ইতিহাসে গত মার্চ মাসে সবচেয়ে কম বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে। আসলে ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ কি? ধন্যবাদ আব্দুল্লাহ ভাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। বাংলাদেশ ব্যাংক গতকাল আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে একটি তথ্য পাই যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির যে হিসাব এই বছর মার্চ পর্যন্ত, সেখানে দেখা যাচ্ছে 4.72% প্রবৃদ্ধি হয়েছে। গত বছর ইয়ার টু ইয়ারের প্রবৃদ্ধিটা হয়েছে 4.72%, যা বাংলাদেশ ব্যাংকের দেয়া হিসাবের মতে যা সর্বনিম্ন। 2003 সাল থেকে বাংলাদেশ প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের হিসাব প্রকাশ করছে, যেটা 24 বছরের মধ্যে সর্বনিম্ন। আমরা ব্যবসায়ী, ব্যাংকার এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি যে কারণটা আসলে কি। যেটা আমরা সবচেয়ে বেশি মোটা দাগে আসলে জানতে পারছি যে নির্বাচনের আগে একটি বিষয়ে গবেষকরা বলেছিল যে নির্বাচনটা হয়ে গেলে দেশে ব্যবসা এবং নতুন বিনিয়োগ বাড়বে, যেটা একটা আশা করা হয়েছিল। কিন্তু বর্তমানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি বিরাজ করছে, আগের থেকে বেটার। তবে ব্যবসার জন্য যে আসলে যে ব্যবসার পরিবেশ তৈরি করা, মূল্যস্ফীতি, ডলারের দর, এগুলি আসলে অনেক কিছু নিয়ে এখনও সংশয় আছে, যার জন্য দেখা যাচ্ছে যে বড় বড় কর্পোরেট গ্রুপগুলো, বড় বড় ব্যবসার প্রতিষ্ঠানগুলো এরা নতুন বিনিয়োগ করছে না, বরঞ্চ আগের যে বিনিয়োগ ছিল তারা সেটা নানাভাবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নীতি সহায়তার মাধ্যমে নীতি সহায়তা নিচ্ছে। তো এতে বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশে যারা ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে তারা এখন নতুন ব্যবসা বা নতুন বিনিয়োগে তারা উৎসাহী না। তারা আগের যে ব্যবসাটা সেটাই তারা এখন সামনে টেনে নিয়ে যাচ্ছে। তো আমরা যখন আসলে বিভিন্ন এক্সপার্টকে জিজ্ঞেস করলাম যে আসলে এরকম হওয়ার কারণটা কি, তখন তারা বলছে যে বর্তমানে যে মূল্যস্ফীতি আছে সেটার জন্য তো কস্ট অফ ডুইং বিজনেস যেটাকে বলা হয়, সেখানে একটা সমস্যা আছে, অনেক বেশি খরচ। তারপরে আমাদের করের নানা রকম নীতি আছে, যেখানে এখনও ব্যবসার জন্য যে পরিবেশ তৈরি করা, সেই পরিবেশটা এখনও ঠিকভাবে তৈরি করা হয়নি। এবং ব্যাংকারদেরকে আমরা যখন জিজ্ঞেস করছি যে না আসলে আপনারা কেন ব্যবসায়ীরা কেন কম ঋণ নিচ্ছে, তখন তারা একটা জিনিস বলছে যে যখন বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রকম পলিসি তৈরি করে, সেই পলিসির আলোকে কিন্তু ব্যবসায়ীরা নানা রকম সিদ্ধান্ত নেয়। যেমন একটা বিষয়ে বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ডলারের দরটা কিন্তু আগের থেকে অনেক কমিয়ে এখন কিন্তু 122 টাকা 75 পয়সা শেষ কিনেছে। কিন্তু ব্যাংকাররা এটা আমাদেরকে বলছেন যে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক অনেকটা জোর করে কিন্তু ডলারের দামটা নামিয়ে রেখেছে, টাকাকে অ্যাপ্রিসিয়েট করেছে, যেখানে অন্যান্য দেশে তাদের লোকাল কারেন্সি অনেকটা তাদের মান কমেছে, কিন্তু বাংলাদেশে সেটা ধরে রেখেছে। তো ব্যবসায়ীরাও কিন্তু একটা ইস্যুর মধ্যে থাকে যে ডলারের দরটা ধরে রেখেছে, সেটা আসলে ফিউচারে কোন দিকে যাবে। আপনার কথা থেকে যেটা বুঝছি যে আমাদের দেশের যারা বিনিয়োগকারী আছেন, যারা ব্যবসায়ী আছে, তাদের মধ্যে ঋণের চাহিদা এই মুহূর্তে বিশেষ নেই।
আপনি বলছেন যে রাজনৈতিক যে স্থিতিশীলতা ফেরার কথা ছিল সেটা যতটা আশা করা হয়েছিল ততটা হয়নি, এবং বিনিয়োগ না হওয়ার আরও অন্যান্য কারণ আছে। মার্চ মাসে বৈশ্বিকভাবেই ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে জ্বালানি খাতে একটি অস্থিতিশীলতা গেছে। বাংলাদেশের ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়ার ক্ষেত্রে কি এই জ্বালানি খাতের অস্থিতিশীলতা কোনো কারণ? এক্সপার্টদের সাথে যখন আমরা কথা বলেছি তারা বলেছে যে আগে যে সমস্যাগুলো ছিল সেটা তো এখন তো বিদ্যমান আছেই, সেটা এখনও সমস্যা সমাধান করা যায়নি। এইটার সাথে মার্চ মাসে একটা নতুন অ্যাডিশনাল সমস্যা হিসাবে যোগ দিয়েছে হচ্ছে জ্বালানির তেলের যে সরবরাহটা, সেটাও একটা বড় রকমের ভূমিকা রেখেছে। কারণ এই জ্বালানি তেলের উপরেই তো আসলে সব কিছু, ইন্ডাস্ট্রি, যোগাযোগ, সব কিছুই তো এটার উপরেই তো ডিপেন্ড করে। সুতরাং বলা যায় যে জ্বালানি তেলের যে বিষয়টা বা যে সংকটটা, সেটাও কিন্তু এই নতুন বিনিয়োগে একটা মানে প্রভাব রেখেছে। আমরা ইলেকশনের আগে আসলে বেশ কয়েকজন হচ্ছে এমডির সাথে আমরা কথা বলেছিলাম, তখন কিন্তু তারা একটা জিনিস বলেছিল যে তাদের সাথে অনেকেই বাইরে থেকে যোগাযোগ করছে যে নতুনভাবে তারা ইনভেস্ট করবে, এবং তারা একটা আশাও দেখেছিল যে যখন ইলেকশনটা হয়ে যাবে তারপরে নতুন একটা ইনভেস্টমেন্ট আসবে। কিন্তু তারা বলল যে না, তারা যেটা আশা করেছিল যে নতুন বিনিয়োগ আসবে পলিটিক্যাল স্ট্যাবিলিটি হয়ে যাওয়ার পরে, কিন্তু সেই বিনিয়োগটা মানে এখনও তারা দেখছে না। ইলেকশন তো হয়ে গেছে 3 মাসের মতো, তো এখনও হচ্ছে সেই বিনিয়োগগুলো তারা দেখতে পাচ্ছে না, যে আসার যেটা কথা ছিল বা সামনেও আসবে, এটাও তারা হচ্ছে খুব একটা দ্বিধান্বিত অবস্থায় আছে। স্যার, আপনি বলছেন যে এই রিপোর্ট করার সময় আপনি ব্যাংকারদের সঙ্গে কথা বলেছেন, আপনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন, ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছেন। বেসরকারি খাতের ঋণের প্রভাব যদি কমে যায়, ঋণের প্রবৃদ্ধি যদি কমে যায়, তার প্রভাব আসলে অর্থনীতিতে কি হয়? জি, এখানে সবচেয়ে বড় যে প্রভাবটা পড়ে সেটা হচ্ছে আমাদের জিডিপি গ্রোথ কমে যায়। কারণ এই ব্যাংক থেকেই তো হচ্ছে মূলত বেসরকারি যারা খাত তারা হচ্ছে ঋণ নেবে, ঋণের মাধ্যমে তাদের ব্যবসা চালু রাখবে, কলকারখানা চালু রাখবে, মানুষের যে যে জিনিসগুলো হচ্ছে উৎপাদন করবে সেইটা তো কমে যাবে, যেহেতু এখন না। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে মূলধন যন্ত্রপাতি আমদানি কমে গেছে। তার মানে মূলধন যন্ত্রপাতি আমদানি কখন কমে যায়? যখন নতুন বিনিয়োগ কমে যায়, নতুন ব্যবসা বাণিজ্য কমে যায়। এতে কিন্তু আমাদের টোটাল যে একটা ইম্প্যাক্ট পড়বে সেটা কিন্তু আমাদের জিডিপির উপরেই পড়বে। সুতরাং খুব বড় রকমের একটা প্রভাব হচ্ছে জিডিপিতে পড়বে। এবং আমরা যদি বলি যে ব্যাংকারদের সাথে যখন আমরা কথা বলেছি, তখন দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো কিন্তু মানে তাদের যে লিকুইড মানি, মানে তাদেরও তো বিজনেস করে তো টিকে থাকতে হবে, তারা কিন্তু এটা সরকারকে, কিন্তু সরকারের ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে হচ্ছে বিনিয়োগ করছে। সরকার কিন্তু এখান থেকে অনেক বেশি বড় করেছে। আমরা যদি দেখি যে গত কয়েক মাসে তার কিন্তু বোরোয়িংটাও কিন্তু বেড়েছে, মূলত ট্রেজারি বিল অ্যান্ড বন্ডের মাধ্যমে এটা নিয়ে থাকে। এবং এটার ইম্প্যাক্টটা পড়বে যে সরকার যদি বেশি নেয় তাহলে হচ্ছে আমার বেসরকারি খাত হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, আমার উৎপাদন কম হবে, আমার আপনি কি বলছেন যে সরকারের ঋণ নেওয়ার কারণে প্রাইভেট সেক্টরে ক্রেডিট দিতে ব্যাংকগুলোর কাছে প্রয়োজনীয় তহবিল নেই? না, এটার জন্য প্রয়োজনীয় তহবিল আছে। ইভেন আমাকে কয়েকটা ব্যাংকের এমডি বলেছে যে আমরা বসে আছি টাকা নিয়ে শুধুমাত্র ভালো ক্লায়েন্ট পাওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে আসছে না। হ্যাঁ, তো আমাদের এখানে আসছে না। তো সুতরাং এইটা অবশ্য বলা যাবে না যে সরকার নিচ্ছে বলেই আমার হচ্ছে ক্রেডিট গ্রোথ কমে যাচ্ছে, এটা বলা যাবে না। তবে এইটা যদি ডিমান্ড যদি বাড়ে তখন হচ্ছে একটা প্রভাব পড়বে, যে সরকার নিচ্ছে আবার ডিমান্ডও বাড়ছে বেসরকারি খাতে। কিন্তু এখন তো আসলে আমাদের বেসরকারি খাতে কোনো ডিমান্ডই নেই আর কি, মানে তুলনামূলকভাবে অনেক কম। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি ব্যবসার কথা বললেন যে ব্যাংকগুলোকে ব্যবসা করে টিকে থাকতে হবে। ব্যাংকগুলো যদি এই প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ না বাড়ে, আপনি যেটা বলছিলেন যে ভালো ক্লায়েন্ট ব্যাংক পাচ্ছে না, সেটি যদি না পায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের, এই যে আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে বাংলাদেশের অর্থনীতির আকারে বাংলাদেশের ব্যাংকের সংখ্যা বেশ বেশি, আমাদের অনেকগুলো ব্যাংক ইতিমধ্যে সমস্যার মধ্যেও আছে, প্রাইভেট সেক্টরে ক্রেডিটের ডিমান্ড কমে গেছে, এরকম সময় কি ব্যাংকগুলোর সামনে কোনো চ্যালেঞ্জ দেখছেন আপনি?
ব্যাংকগুলোর সাথে আমরা যখন কথা বলি তখন তারা মানে তাদের একটা বিষয় হচ্ছে যে তাদের এই টাকাটা ইনভেস্ট করতে হবে। এখন তারা অনেক সময় কিছু ব্যাংক আমাদেরকে বলে যে আমরা তো আসলে চাই ভালো ক্লায়েন্টকে বিনিয়োগ করতে, যেটা আসলে অর্থনীতিকে চাঙ্গা করবে, তাহলে আলটিমেট টোটাল বাংলাদেশের জন্য ভালো হবে। আবার কিছু ব্যাংক আসলে ধরেই নিয়েছে যে তার ক্লায়েন্টের থেকে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করাটা তার জন্য বেশি সেফ, কারণ সেই টাকাটা সরকার নিচ্ছে, সেই টাকাটা আবার রিটার্ন আসবে উচ্চ সুদ প্লাস হচ্ছে 100% সিকিউরিটি। কিন্তু অনেক ব্যাংকগুলো আবার দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে অনেক বড় প্রভাবশালীরা, আমরা বিগত কয়েক 10-12 বছরে তারা ওখান থেকে লোন নিয়েছে কিন্তু তারা ব্যাংকে পরিশোধ করতে পারে নাই, সেটা হচ্ছে আবার ব্যাংকের জন্য বার্ডেন হিসাবে দেখা যায়। তবে এই ব্যাংকগুলো আসলে আমরা যখন কথা বলে দেখেছি তারা চায় যে বাংলাদেশের ইকোনমিটা আরও বেশি ঘুরে দাঁড়াক, তাহলে আলটিমেট পুরো দেশের জন্যই ভালো, তাহলে তাদের ব্যবসাটাও টিকে থাকবে। এবং এটা হচ্ছে তারাও হচ্ছে এটা এই বিষয়টাই আমাদের কাছে বলেছে। তবে ব্যাংকের কিন্তু একটা বড় আমরা দেখি যে প্রফিট আসে ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে ইনভেস্ট করার মাধ্যমে আর কি। ধন্যবাদ সাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম যে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কেন কমে গেছে। আপনারা শুনলেন ASM সাদের কাছ থেকে। আসলে ব্যাংক ঋণের প্রবৃদ্ধির একটি চক্রাকার প্রভাব রয়েছে। ঋণ যিনি গ্রহণ করেন তিনি সেই অর্থ দিয়ে বিদেশ থেকে কাঁচামাল আনেন অথবা নতুন কোনো ধরনের বিনিয়োগ করেন, যার মাধ্যমে উৎপাদন হয়, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়, পণ্য উৎপাদিত পণ্য এক্সপোর্টও হয় অথবা অভ্যন্তরীণ বাজারেও বিক্রি হয়, যা বৈদেশিক মুদ্রা আয়ের প্রভাব ফেলে, পাশাপাশি অভ্যন্তরীণ বাজারের পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখার ক্ষেত্রেও কার্যক্রম করে। সামগ্রিকভাবে এটি জিডিপিতে বাড়তি অংশ যোগ করে থাকে। বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি যদি কমে যায়, সামগ্রিকভাবে অর্থনীতিতে এক ধরনের গতি কমে আসবে এবং মানুষ কর্মসংস্থান হারাবে বা উৎপাদন ও কমে যাবে। আমরা সেটি কোনোভাবেই কাম্য নয় আমাদের কাছে। সাদ যেটি বলছিল, রাজনৈতিক অস্থিতিশীলতা অথবা বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা, প্রয়োজনীয় যা কিছু সেগুলো দেওয়া, আমরা আশা করি সরকার সেই উদ্যোগগুলো নেবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, TVS এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।